ধন্যবাদ। সবাইকে নমস্কার। সংস্কার ভারতী, এই নামটি শুনলেই আমাদের মনের মধ্যে শিহরণ জাগে। কারণ সংস্কার ভারতী আমাদের প্রতিষ্ঠান নয়, সংস্কার ভারতী আমার প্রতিষ্ঠান। এই বোধটুকু আমাদের সকলের মধ্যে আছে বলেই এই আমার সংগঠন গত প্রায় 4 দশক আমাদের বাংলায় কাজ চলছে। প্রায় 5 দশক হল শুরু হয়েছে, 1981 সালে কাজ চলছে। মূল বিষয়ে আসবো। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, শিল্পী সংগঠক, কার্যকর্তার স্বরূপ এবং প্রান্ত কার্যকারিণীর ভূমিকা। সংস্কার ভারতী নামের মধ্যে আছে শিল্পীদের নিয়ে প্রতিষ্ঠান। তাই আমাদের শিল্পী সংগ্রহ করতে হবে। জেলায় জেলায় বিভিন্ন চর্চা কেন্দ্রে আমরা কিভাবে করব? টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেবো, খবরের কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দেবো, কাউকে লাইনম্যান ফেলে দিয়ে নিয়ে চলে আসবো? তা তো নয়। শিল্পীদেরকে সংগ্রহ করতে গেলে কিছু পদ্ধতি আমরা সংস্কার ভারতীতে প্রয়োগ করে থাকি। তাহলে ধরুন একটি জেলা, সেই জেলায় অনেক বিদ্যালয় আছে, পড়াশোনার বিদ্যালয়, সঙ্গীত বিদ্যালয় আছে, নৃত্য বিদ্যালয় আছে। যদি সেই জেলা আমরা পরিকল্পনা করি যে আমরা একদিনে সঙ্গীত প্রতিযোগিতা করব, বা নৃত্য প্রতিযোগিতা করব, বা বাচিকের প্রতিযোগিতা করব, তাহলে বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে, নাচের স্কুল, গানের স্কুল বা পড়াশোনার স্কুলে গিয়ে আমরা সেখানে আমাদের কথা বলবো, আমরা ফর্ম ছাপাবো, তাদেরকে দেবো এবং আমরা আশা করব যে আমার জেলার সমস্ত স্কুল থেকে যদি 500 জন শিল্পী প্রতিযোগী হিসেবে আসে, প্রতিযোগিতা হবে। সংস্কার ভারতী প্রচুর স্বনামধন্য শিল্পী আছেন, তাদের কাউকে পুরস্কার বিতরণের দিন ডাকবো এবং সংস্কার ভারতীর কোনো ভালো বক্তাকে আমাদের সাধারণ সম্পাদক হোক, সম্পাদক হোক, সহসভাপতি হোক, যাকে হোক আমরা ডাকবো। এবার এই যে 500 জন প্রতিযোগীকে সেদিন ডাকবো, প্রতিযোগিতার পরে সংস্কার ভারতী সম্পর্কে তাদের কথা বলবো। কিংবদন্তি শিল্পী সেখানে উপস্থিত থাকবেন, তিনি সংস্কার ভারতীর হয়ে বলবেন যে সংস্কার ভারতী ভালো প্রতিষ্ঠান। তাহলে আমার মনে হয় এই 500 জন প্রতিযোগীর মধ্যে 100 জন হলেও সংস্কার ভারতীর সভ্য হবেন এবং এটা হয়েছে। তাই এভাবে আমরা শিল্পী সংগ্রহ করতে পারি। শিল্পীদেরকে তো আনলাম, শিল্পীদেরকে আনার পরে তাদেরকে সুসংগঠিত করতে হবে। সুসংগঠিত করে তাদেরকে এমনভাবে সংস্কারিত করতে হবে যাতে তারা এই শিল্পী থেকে কার্যকর্তায় উত্তরণ লাভ করতে পারে। এখানে অনেকেই আছে, গান জানি, নাচ জানি, আবৃত্তি করতে জানি, তাই সংস্কার ভারতীতে প্রবেশ করেছি। কিন্তু এই শিল্পী হতে 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 আমরা কার্যকর্তায় রূপান্তরিত হয়েছি। সংস্কার ভারতীতে এমন উদাহরণ আছে, সংস্কার ভারতীর শিল্পীকে, ছোট শিল্পী 8-9-এ পড়ে, তাকে অভ্যাসের জন্য নিয়ে এসছেন তার বাবা মা, এনে আমাদের দেখে দেখে তারাও আমাদের মেম্বার হয়ে গেছে।
সংগঠন যদি আমাদের ভালো করতে পারি তাহলে আমরা তাদেরকে আমাদের মধ্যে আনতে পারব। তাদেরকে সংস্কার কিভাবে দেবো আমরা? তাদেরকে সংস্কার দিতে গেলে নিজের জেলাকে সুসংস্কারিত করতে হবে। নতুন একজন শিল্পী আমার জেলার আমার চর্চা কেন্দ্রে আসছে, তিনি এসে দেখলেন আমরা তাদেরকে খুব ভালো করে লেকচার দিয়ে নিয়ে এসেছি, এখানে টাইম মেনটেন হয়, এখানে খুব ডিসিপ্লিন হয়, এখানে সুন্দরভাবে চর্চা হয়। কিন্তু এসে দেখলো 5টার জায়গায় 5:30টায় শুরু হচ্ছে, 6টায় শুরু হচ্ছে, ঠিক করে গান হচ্ছে না। তো এটা দেখলে এসে পরের দিন আর আসবে। সেই জন্যে আমার চর্চা কেন্দ্রকে, আমার জেলার 1টা 2টো 3টে 4টে যে চর্চা কেন্দ্র আছে সেগুলোকে সুসংস্কারিত করে রাখতে হবে। একটা গ্রামে একজন জমিদার ছিলেন, সেই জমিদার একদিন বেরিয়েছেন রাস্তায়, বেরিয়ে দেখছেন একটা মন্দির, আর মন্দিরে 2টো পাখি রয়েছে। সেই 2টো পাখি এত সুন্দর, কেউ গায়ত্রী মন্ত্র করছে, কেউ সুন্দর কীর্তন গাইছে, কেউ সুন্দর মন্ত্র বলছে। জমিদার বলল, বাহ, এই পাখি 2টো তো খুব ভালো, একে আমি আমার রাজপ্রাসাদে নিয়ে যাব। পূজারী বললেন, আমার এখানে থাকে, সবাই আসে। না না না, জমিদার বলছেন কিছু উপায় নেই, তুমি 2টোকে নিয়ে যাবে। 2টোকে নিয়ে যাওয়ার পর রাজপ্রাসাদে তারা রয়েছে। রাজপ্রাসাদে থাকার পর 1 মাস পর তাদেরকে আবার ডাকা হলো সবাই, কারণ তাদের তো কথাবার্তা সব শুনে এসছে। তাদেরকে ডাকার পর একটা পাখি গায়ত্রী মন্ত্র করছেন, সুন্দর করে জবা কুসুম সংকাশন বলছেন। আবার আরেকটা পাখি বলছেন, এই তুই চলে যা, তোর ঠ্যাং ভেঙে দেবো, একটা ঢুকলেই তোর ঠ্যাং ভেঙে দেবো। বা বলছে, কি রে, খৈনি খাবি? জমিদার তো অবাক হয়ে গেলেন, এরা কেন হলো, কেন হলো? যে সেই 2টো পাখির মধ্যে একটা পাখিকে জমিদারের মন্দিরে রাখা হয়েছে, আরেকটা পাখিকে রাজপ্রাসাদের গেটে রাখা হয়েছে, যেখানে দরবার বসে থাকে, কাউকে ঢুকতে দেয়। তো যারা তাদের যা দেখেছে তাই শিখেছে। তো সেই জন্য সেই সংস্কার, সেই সংস্কারটা সংস্কার ভারতীতে বড় বড় জিনিস। আর সেই সংস্কার আছে বলে আমরা এতদিন ধরে আমাদের সংস্কার ভারতীর কাছে চালিয়ে যেতে পারছি। এবং আমরা যারা শিল্পী, তারা যখন সংস্কার ভারতীতে আসছে, 1 দিন 2 দিন আসার পর তাদের বাড়িতে যাব, তাদের বাড়িতে চা খাবো, এবং তাদের মা বাবা আত্মীয় স্বজনদের সাথে পরিচিত হব, তাদের রান্নাঘর পর্যন্ত ঢুকবো। কি মাসিমা, আজকে কি রান্না করেছেন? আমি তো শুক্তো করেছি, দিন একটু শুক্তো খাই। এগুলো কিছুই নয়, আমার খিদেও পাই না, কিন্তু তার বাড়িতে আমি প্রবেশ করবো, এটা তার অজুহাত। আর এই অজুহাতের মধ্যে সেই শিল্পী একজন বড় সংগঠক হবে, একজন বড় কার্যকর্তা হবে। সেই জন্যে শুধু শিল্পীরা আসছে, চর্চা কেন্দ্রে গান করছে, চলে যাচ্ছে, এখানেই আমাদের কাজ সেরে থাকবে না। সেই শিল্পীদের বাড়িতে যেতে হবে, পরিবারের সাথে সম্পর্ক রাখতে হবে, কার অসুখ করেছে, কার জ্বর হয়েছে, কে পরীক্ষায় ভালো করে পাশ করেছে, কে ভালো রেজাল্ট করেছে, তাকে মিষ্টি খাওয়ানো, ইত্যাদি 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 করতে হবে। আর যদি সেটা করতে পারি, সেই শিল্পী দীর্ঘদিন টিকে যাবে। আজকে এখানে অনেক শিল্পী এসছে যারা 25 বছর আগে সংস্কার ভারতীতে এসেছিলেন, পারিবারিক কারণে, বিভিন্ন কারণে তারা সংস্কার ভারতীর সাথে যোগাযোগ রাখতে পারেননি শারীরিকভাবে, কিন্তু মানসিকভাবে তারা সংস্কার ভারতীর মধ্যেই ছিলেন। তাই এখানে বর্ধমানের 3 জন আছেন যারা 25-30 বছর আগে সংস্কার ভারতীর মেম্বার হয়েছিলেন, মাঝখানে বিচ্ছেদ হয়ে গেছিল। বিচ্ছেদ মানে দূরে চলে গেছিলেন,
ব্যক্তিগত কারণ, পরিবারের কারণ। আবার তারা যেই সংস্কার ভারতী শুরু হয়েছে, আবার তারা ঢুকেছেন, তারা আবার বর্গে এসছেন, নতুন করে শিখে কাজকে আরো বাড়িয়ে নিয়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব হয়েছে? সংস্কার ভারতীর টানে সম্ভব হয়েছে, সংস্কার ভারতীর ভালোবাসায় সম্ভব হয়েছে। এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে সম্পর্ক এমনভাবে রাখবো শিল্পীদের সঙ্গে এবং প্রথিতযশা শিল্পীদের সঙ্গে, যাতে তারা সংস্কার ভারতীকে নিজের প্রতিষ্ঠান গ্রহণ করে। আমাদের সাধারণ সম্পাদক কাউকে দায়িত্ব দিয়েছিলেন যে এবারে যে বর্গ হচ্ছে, আমাদের মধ্যে তো এত বড় বড় শিল্পী আছেন, তাদেরকে বলুন যে আমাদের বর্গ হচ্ছে, তাদের আশীর্বাদ পাঠিয়ে। আমরা কাকে দিলাম যে তারা মমতা শঙ্কর, তরুণ ভট্টাচার্য, তেজেন্দ্র নারায়ণ, অরিন্দম গাঙ্গুলি, খেয়ালি দস্তিদার, সুবি মুখার্জি, এরা সবাই সংস্কার ভারতীতে এসছেন, সংস্কার ভারতীকে জেনেছেন, বুঝেছেন, ভালোবেসেছেন। তাই তারা মন থেকে তাদের ভিডিও বার্তা দিয়েছে। এটা একদিনে সম্ভব হয়নি, এর জন্য আমাদের সময় লেগেছে। সেই জন্যে কথা বলে এটাকে বলছি, এটা প্রতিটি জেলাতে আমরা যদি প্রয়োগ করতে পারি, আমরা এই সুফল পাব। এবং শিল্পীরা যখন কার্যকর্তায় উত্তীর্ণ হচ্ছে, আমাদের কথা, এই কথা হচ্ছে ব্রহ্ম, কথাটাকে সুন্দর করে আমাদেরকে বলতে হবে। কথাতেই গান, কথাতেই ভালোবাসা, কথাতেই সম্পর্ক, আবার কথাতেই বিচ্ছেদ। কিন্তু কথাতেই বিচ্ছেদ যদিও হয়ে থাকে, তাহলে শিল্পীদের সাথে আমাদের ভালোবাসা এত প্রগাঢ় হবে, এত প্রগাঢ় হবে যে তাদের সাথে আমার মতে মিলল না, তিনি চলে গেলেন, মতান্তর হবে, মনান্তর হবে না। মত আর মন দুটো এক নয়। কোনো কারণে আজকে আমার সাথে আর অগ্রদ্বীপের কোন একটা কথা কাটাকাটি হতেই পারে, কাজ করছি আমরা একসাথে, কথা কাটাকাটি হতেই পারে, মতের মিল হলো না, অগ্রদ্বীপ চলে গেল। কিন্তু আমার সাথে তার যদি মনের টান থাকে, আমার সাথে তার যদি সম্পর্ক থাকে, আমার সাথে তার যদি ভালোবাসা থাকে, তাহলে সেই কথাটাকে সে ধূলিসাৎ করে দেবে, ধূলিসাৎ করে দিয়ে সে আবার সংস্কার ভারতীতে আসে। কিন্তু আমি যদি জেদ ধরে বসে থাকি যে না, আমি না তার কাছে, সে আমার কাছে আসে, তাহলে সে যদি না আসে আমি যাব। মা সরস্বতীর দুই বর পুত্র এবং কন্যা, মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকর, আমরা সবাই জানি। রফি লতার সম্পর্ক নিয়ে বহু লেখালেখি হয়েছে। রফি আর লতা দুজনে প্রতিযোগী, কিন্তু ব্যক্তিগত জীবনের সম্পর্ক ছিল একদম ভাই বোনের মতো, ভাই বোনের মতো। লতাজি মোহাম্মদ রফিকে রাখি পরাতেন। সেই মোহাম্মদ রফি এবং লতার কোনো কারণে মতান্তর হওয়ার পর দুজনেই সিদ্ধান্ত নিলেন, আমরা দুজনে একসাথে আর ডুয়েট করব না। 3 বছর এটা চলেছে। পরবর্তীকালে কারো হস্তক্ষেপে আবার দুজনের মিল হয়েছে, তারপরে ইতিহাস তৈরি হয়েছে মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকরের গানের। এগুলো ঘটনা। তাই মান অভিমান আমাদের মধ্যে কাজ করতে গেলে হবে, আসবে। কিন্তু সে মান অভিমানকে নিয়ে যদি বসে থাকে তাহলে চলবে না। আমার জেলায় কেন কার্যকর্তা আছে, আমি হয়তো বলেছি উত্তর কলকাতা জেলার পর্যবেক্ষক আছে, আমি বলেছি উত্তর কলকাতায় অমুককে এবারে সম্পাদক করা হোক, তাহলে ভালো হবে।
আমি তিলকদাকে জানালাম যে এখানে যদি সম্পাদক করা হয়, কোনো কারণে সেই সম্পাদক আমার কথা ঠিক মতো শুনছে না। আমি তিলকদাকে বলে দাদু ওকে বাদ দিয়ে দিন, ওকে নিয়ে আর চলবে না, পরের বছর আরেকজনকে দেবে। পরের বছর সেই ঘটনা করতে পারে, যাকে আমি রেকমেন্ড করলাম, যাকে আনলাম, সে কাজ করলো না ঠিক মতো, তাহলে পরের বছরও তাই বলি, তাকে তাড়িয়ে দিই, আরেকজনকে নিয়ে আসি। আমি তো তা করতে পারবো। আমাকে কি করতে হবে? তার মধ্যে যে ত্রুটিগুলোকে রয়েছে, আমি বড়, আমার দায়িত্ব বেশি, ইগো থেকে সরে তার মধ্যে যে ত্রুটিগুলোকে আছে সেটা তাকে বুঝিয়ে দিতে হবে এবং তাকেও বুঝতে হবে। একতরফা কিছু হয় না। আমি যদি উত্তর কলকাতার সম্পাদককে বকাবকি করে থাকি, আমার দায়িত্ব হবে তাকে ঠিক করা। তার দায়িত্ব হবে না আমার কাছে আসা, সে ছোট বলে আমার কাছে আসবে তা না, আমার দায়িত্ব তার কাছে। আর সেটাই হচ্ছে আসল কার্যকর্তা। কার্যকর্তার দায়িত্ব অনেক বেশি, কার্যকর্তার সহনশীলতা অনেক বেশি, এবং এই কার্যকর্তাদের ভালোবাসার জন্যেই আজকে আমি সুভাষ ভট্টাচার্য ৩৯ বছর ধরে সংস্কার ভারতীতে আছি এবং আমৃত্যু থাকব। কেন? কার্যকর্তার ভালোবাসা। তাই কার্যকর্তাদের ভূমিকা সবচেয়ে উপরে। আমি রাগ করে বসে থাকলে চলবে না। বহুবার তর্ক বিতর্ক হয়। আমি এখন কার্যকরী সভাপতি, আমার দায়িত্ব আছে, তিলকদা সাধারণ সম্পাদক, তিলকদার দায়িত্ব আছে। তিলকদা যখন সংস্কার ভারতীতে প্রবেশ করেছেন তখন আমি সাধারণ সম্পাদক, তিলকদা তখন স্কুলের স্টুডেন্ট। কথাগুলো বলছি অন্য কারণে নয়, আপনাদের বোঝানোর জন্য। তিলকদা সেই দিন থেকে সংস্কার ভারতীতে রয়েছে, আজকে সেই তিলকদা সাধারণ সম্পাদক হয়েছে। এতে তিলকদার কতটা আনন্দ হচ্ছে জানি না, আমার গর্ব হচ্ছে। কারণ আমি যখন সাধারণ সম্পাদক, তিনি তখন সময় সংস্কার ভারতীতে প্রবেশ করছেন। আমি যখন সাধারণ সম্পাদক, নীলাঞ্জনাদি সংস্কার ভারতীতে প্রবেশ করছেন। আজকে সেই নীলাঞ্জনাদি কেন্দ্রীয় সম্পাদক, তাতে আমার গর্ব হচ্ছে। কার্যকর্তা হবে এমন, কার্যকর্তা নির্মাণ করার জন্য কার্যকর্তার ভূমিকা, আমি কতজন কার্যকর্তাকে নির্মাণ করতে পারলাম, তবেই আমরা সেই কার্যকর্তাকে ঠিক করে আমাদের মধ্যে আনবো। ভুল ত্রুটি তো হবে, সম্পর্কের মধ্যে ভুল ত্রুটি আসবে। সেজন্য হিন্দিতে একটা কথা আছে, গলতি এক পন্না হ্যায় আর রিস্তা পুরি কিতাব। একটা সম্পর্কের মধ্যে একটা বইয়ের একটা পাতা যদি ভুল হয়, কিন্তু বাকি পুরো বইটা হচ্ছে, পুরো বইটা হচ্ছে সম্পর্ক। তাই আমাদের সম্পর্কের মধ্যে ভুল ত্রুটি, মান অভিমান থাকবে, কিন্তু সেই মান অভিমানকে সরিয়ে রেখে আমাদের কাজ করতে হবে। কার্যকর্তাদের আমাদেরকে সেইভাবে এগিয়ে যেতে হবে, তবে আমরা সেই সব শিল্পীদেরকে কাজের মধ্যে আনতে পারব। আমাদের কার্যকর্তাদেরকে পিআর পাবলিক রিলেশন অফিসার। আমি এখনো একটা কোম্পানিতে যাতায়াত করি, আমার যে কোম্পানির ভিজিটিং কার্ড আছে তাতে লেখা আছে সুভাষ ভট্টাচার্য পিআর। কারণ আমি যে সংগঠনে যাই তারা জানেন আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে এসেছি, আমি সংস্কার ভারতীতে থেকে এসেছি, আমি সংগঠন করতে জানি। তো আমাদের প্রতিটি কার্যকর্তাকে পিআর হতে হবে, সম্পর্ক রাখতে হবে, সম্পর্ক বাড়াতে হবে। যদি আমরা পাবলিক রিলেশনটাকে ভুলে না খাই,
তাহলে আমরা শিল্পী সংগ্রহ বা তাদেরকে নিয়ে কাজ করতে পারব না। আর এই ভালোবাসা, এই সম্পর্ক আমাদের সংস্কার ভারতীর কাজে অক্সিজেন। একজন পূজনীয় গুরুজিকে জিজ্ঞেস করেছিলেন, সংঘ যে এত উত্তরণ হচ্ছে, এই জাদুকাঠিটা কি? গুরুজি ট্রেনে যেতে যেতে তাকে বলেছিলেন এল এল এল, মানে লাভ লাভ লাভ, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। ভালোবাসা দিলে সব কাজ করিয়ে নেওয়া যায়। ভালোবাসা দিলে সব কাজ করিয়ে নেওয়া যায়। সেই ভালোবাসাটা কার্যকর্তাদের মধ্যে একদম নিংড়ে ঢোকাতে হবে। তা না হলে আমাদের জেলার কাজ, প্রান্তের কাজ আমরা বাড়তে পারব না। এবং সেই কার্যকর্তাকে সদস্য শিল্পীদের সঙ্গে সেই ভাবটা রাখতে হবে যে বকাঝকা না করেও তাকে কিভাবে শিক্ষা দিতে পারি। আমাদের একজন প্রান্ত কার্যকর্তা ছিলেন, তিনি কোন একটা শাখা, তখন তো জেলা ছিল না, চর্চা কেন্দ্র ছিল, কয়েকটা চর্চা কেন্দ্র নিয়ে একটা বনভোজন হবে। বনভোজনের জন্য সেই কার্যকর্তাকে বলেছিলেন যে তুমি এই বাসটা ব্যবস্থা করবে, বাস কালকে সকালবেলা অমুক জায়গায় দাঁড় করাবে, বাগেরহাটি মোড় হোক বা গোবরডাঙ্গা হোক বা হাওড়া মন্দিরতলা হোক দাঁড় করাবে, আর দাঁড় করিয়ে সবাই যাতে আসে সব ব্যবস্থা করে নিয়ে যাবে। আমার শরীরটা খারাপ, ভালো নেই, তুমি এটা করবে। হ্যাঁ ঠিক আছে, করবো। সেই প্রান্ত কার্যকর্তা তাকে বলে দিয়েছেন, সে শুনে নিয়েছে। প্রান্ত কার্যকর্তা কি মনে হয়েছে, রাত্রিবেলা তার বাড়িতে গেছে, কি গো তুমি সূচনা পেয়েছো তো, কালকে কিন্তু বাসটাকে ওখানে দাঁড় করাতে হবে। বলে না, আমি কিছু জানি না। ও, তাহলে কোথায় আমি তাকে বলতে ভুলে গেছিলাম। আমি ভেবেছিলাম একজনকে দায়িত্ব দেবো, আমি কোথায় বলতে ভুলে গেছিলাম। তো তুমি কিন্তু কাল 7টার সময় বাস নিয়ে চলে এসো। এইটা করেও তিনি ক্ষান্ত থাকেননি। অসুস্থ শরীরে সেই কার্যকর্তার বাড়ি গেছেন, বাড়ি গিয়ে বলেছেন তোমাকে বাসের দায়িত্ব দিচ্ছিলাম, তুমি করেছো? না, আমি তো করিনি। আমি বললাম কাল সকালবেলা 6টার সময় উঠবো, উঠে বাসওয়ালাকে তুলবো, বাসকে নিয়ে আমি চলে আসি। আগে থেকে বলার কি দরকার আছে? কার্যকর্তা বললেন ঠিক আছে, তোমাকে আর কষ্ট করতে হবে না, তুমি 7টায় পৌঁছে যেও, আমি বাসকে বলে দিয়েছি, বাস চলে আসবে। ক্ষমার চেয়ে বড় শাস্তি কিছু নেই। সেখানে যদি আমি রাগারাগি করি কি হবে? একটা সম্পর্ক বিচ্ছেদ হবে, একটা কার্যকর্তা একটা শিল্পী চলে যাবে। সেটা না করে প্রান্তীয় কার্যকর্তা সমস্তটাকে সামলে নিলেন, সামলে নিয়ে বনভোজন ঠিক করল। এটা আমাদের মাথায় রাখতে হবে যে কিভাবে কার্যকর্তারা শিল্পীদেরকে বা জেলা সম্পাদকদের শেখায়। একটা বৈঠক চলছে, এই সমস্ত বলছি আমি ঘটনা থেকে, গল্প বলছি না। একটা বৈঠকে কিছু কার্যকর্তা এসেছেন, সেখানে আমাদের কেন্দ্রীয় কার্যকর্তা তৎকালীন সাধারণ সম্পাদক জগদীশ পালজি বসে আছে, আর বৈঠকটা হচ্ছে জিয়া রাজ্যে। তখন আমাদের অবিভক্ত বাংলা ছিল। একজন কার্যকর্তাকে দেওয়া হয়েছে যে তুমি চায়ের ব্যবস্থা করে ট্রেনে করে চা নিয়ে আসবে। বৈঠক চলছে, কিছু বাইরের লোক আছে। যে শতরঞ্জিটা পাতা ছিল এক জায়গায় একটু ছেঁড়া ছিল। সে যখন চায়ের ট্রেটা নিয়ে আসছে, সেই ছেঁড়াতে পা লেগে সে পড়ে গেল, চায়ের কাপ ভেঙে গেল, চা দেওয়া হলো। যারা ওখানকার জেলার কার্যকর্তা, আমি তখন সাধারণ সম্পাদক,
আমি সেখানে উপস্থিত আছি জগদীশ পালজির সঙ্গে বসে। সেখানকার জেলা তত্ত্বের নাম নিচ্ছি না, তখনকার জেলার যিনি কার্যকর্তা ছিলেন ধমকে উঠলেন, ছোট কাজ দিলাম, তুমি করতে পারো না, করতে পারো না। जगदीश पाल जी बोलें हाथ टिके गले बोलें शांत रहिए। जगदीश पाल जी बोलें कुछ नहीं हुआ, आप दोबारा जाइए, दोबारा जाके फिर चाय बना के दे। और एक जन के बोले ये सब साफ कर दीजिए। और एक जन के बोले वो देखो वहाँ पर फटा हुआ है, इसलिए वो गिर गया था, मेरा नजर में आया, इसके ऊपर दूसरा एक शतरंज दे दीजिए। এই দূরদৃষ্টি কার্যকর্তার মধ্যে রাখতে হবে। যদি সেই দূরদৃষ্টি আমরা কার্যকর্তার মধ্যে না রাখতে পারি, তাহলে জেলা কার্যকর্তাই হোক, প্রান্তীয় কার্যকর্তাই হোক, আমরা তা করতে পারবো না। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের এক কার্যকর্তা, তিনি প্রান্তের কার্যকর্তা, হঠাৎ করে একদিন জেলার এক কার্যকর্তার বাড়ি গেলেন, গিয়ে বললেন চল আজ সারাদিন আমার সাথে বেড়াতে যাই। কোথায়? তোর তো প্রশ্ন করার কথা নয়, আমি বলছি তুই কে। আর তার বাড়িও এমন ছিল, তাকে অমুকটার সাথে যাচ্ছেন, কোন চিন্তার ব্যাপার নেই, চলে গেল। সেই কার্যকর্তাকে নিয়ে তিনি শিয়ালদায় এলেন, টিকিট কেটে আর যাত্রা করলেন। কোথায় নিয়ে যাচ্ছে? চলো। বলে তাকে নিয়ে গেলেন ক্যানিংয়ে। ক্যানিংয়ে একজনের বাড়িতে গেলেন। ক্যানিং তার বাড়িতে গিয়ে বলে মাসিমা আমরা এসে গেছি, রান্না বান্না হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ রান্না বান্না হয়েছে, তাহলে আমরা একটু পুকুরে চান করে আসি। আর সেই কার্যকর্তা মাকে বলে দিয়েছিলেন যে ওর ব্যাগে একটা গামছা পুকুরে চান টান করে এসে তার বাড়িতে গেলেন। সেই বাড়ির যে কার্যকর্তা, সেই জানি সংস্কার ভারতীতে আসছিল, তার বাড়িতে গেলেন। তার বাড়িতে গিয়ে স্নান টান করে সবাই একসাথে বসে ভোজন করলেন। ভোজন করে ফিরে এলেন। বললেন যে আপনি বললেন যে একটু এখানে যাবো, আপনি আমাকে এখানে নিয়ে এলেন, বাড়িতে নিয়ে এলেন, কি ব্যাপার? কিন্তু ইতিমধ্যে দুজনের মধ্যে এসেছি বলে, যেহেতু এতদিন পরে এই কার্যকর্তা গেছে সেই কার্যকর্তার বাড়িতে, তার মান অভিমান সব উড়ে চলে গেছে, খুব ভাব ভালোবাসা হয়েছে, চলে ট্রেনে আস্তে আস্তে সেই কার্যকর্তা জিজ্ঞেস করলেন আপনি কেন নিয়ে এলেন, এটা তো বললেন। বললেন তুই কলেজ লাইফে ওকে ফর্ম নেওয়ার সময় তুই ওকে বলেছিলি, ও যখন নাম বলছিল তুই বলছিলি তুই শিডিউল কাস্ট। এই যে কথাটি তুই বলেছিলি যে শিডিউল কাস্ট তুই, এটার মনে গেঁথে গেছিল, এবং গেঁথে গেছিল বলে সে আর সংস্কার ভারতীতে আসেনি। আমি অনুসন্ধান করেছিলাম, অনুসন্ধান করে কারণটা জেনেছিলাম, আর সেটা ভুলটা ভাঙানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করেছিলাম। শিল্পী সম্মেলন 2 দিন 2.5 দিনের হতো, খুব ধুমধাম হতো। আর তখন এত ধুমধাম হতো যে যেদিন শিল্পী সম্মেলন শেষ হতো সেদিন কান্নাকাটি হতো, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কান্নাকাটি। তো প্রাদেশিক শিল্পী সম্মেলন এক ধরনের কার্যক্রম, বার্ষিক সাধারণ সভা এক ধরনের, কিন্তু আজকে এটা কি সাংগঠনিক বর্গ। আমরা কারা এখানে এসেছি? কোনো সাধারণ সদস্য আসেনি, কোনো সাধারণ শিল্পীও আসেনি। আমরা কারা এসেছি? আমরা কার্যকর্তারা এসেছি। তাই কার্যকর্তাদের এই যে বললাম নির্ণয় নেওয়ার কথা,
কার্যকর্তারা যদি একদম একাত্ম হয়ে পুরো সাংগঠনিক বর্গকে নিজের মনের মধ্যে গেঁথে নিতে না পারি, তা কি করাবো? এটা তো আমাদের মাথায় রাখতে হবে। যে সাংগঠনিক বর্গে এসেছি, সেই ভোরবেলা 4টার সময় আসা দিয়ে ওটা বন্ধ করবো, দরকার নেই, অনেক হয়ে গেছে। তো আমাদেরকে সেই ভোর 4টার সময় তুলে দিচ্ছে শুভঙ্করদা বাঁশি বাজিয়ে, আর সংস্কার বাড়িতে করতে তো নাচ গান করতে, আর সকালে যোগাভ্যাস কেন?